প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের আমরা আজ সেন্ট্রাল ডগমাটা পড়বো আমরা। অর্থাৎ ডিএনএর স্ট্রাকচার, তার ফাংশান, আরএনএ স্ট্রাকচার এবং তার ফাংশান, কাজ আমরা পড়েছি গত ক্লাসগুলোতে। আজকে আমরা পড়ব সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা সেন্ট্রাল ডগমা সেন্ট্রাল ডগমা কি না, কোষের মধ্যে যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনগুলো আছে, মানে জৈব উপাদান ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। তা এই যে ডিএনএর মধ্যে জিনটা যে আছে, আমরা দেখেছি আগের ক্লাসগুলোতে যে ডিএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করছে। তাহলে কোষের মধ্যে যে জেনেটিক বস্তু, মানে জিন ডিএনএতে যে অবস্থান করছে, সেই জিন কিন্তু সরাসরি প্রকাশ পেতে পারে না। জিন থাকা মানে যে আমাদের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে এমন কিন্তু নয়। যতক্ষণ না ওই জিন প্রোটিন তৈরি করছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জিন নির্দিষ্ট প্রোটিন তৈরির মাধ্যমেই কিন্তু বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। যতক্ষণ সে প্রোটিন তৈরি করতে পারবে না, ততক্ষণ কিন্তু ওই জিন কার্যকরী হবে না। সেন্ট্রাল ডগমা কি না, সেন্ট্রাল ডগমা অর্থাৎ কোষের মধ্যে বিভিন্ন জৈব উপাদান। কোন কোন জৈব উপাদান? ডিএনএ, আরএনএ এবং এই প্রোটিনের যে কার্যকরী সম্পর্ক। কোষের মধ্যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের যে কার্যকরী সম্পর্ক, যে কার্যকরী সম্পর্কের মাধ্যমেই কিন্তু জেনেটিক বার্তা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে, অথবা জেনেটিক বার্তাটা প্রবাহিত হচ্ছে, কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাচ্ছে। আর সেই কার্যকরী সম্পর্ককে বলছি আমরা সেন্ট্রাল ডগমা। তাহলে কি বললাম? সেন্ট্রাল ডগমা হচ্ছে কোষের মধ্যে উপস্থিত ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের যে কার্যকরী সম্পর্ক, যে কার্যকরী সম্পর্কের মাধ্যমে জেনেটিক বার্তা কী হয়? প্রভাবিত হয়। সেই জেনেটিক বার্তা প্রভাবিত হচ্ছে কার মাধ্যমে? এই কার্যকরী সম্পর্কের মাধ্যমে। কি সেই সম্পর্ক কিভাবে প্রবাহিত হয় না, এই সেন্ট্রাল ডগমার প্রথম ধারণা দেন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক। বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক সেন্ট্রাল ডগমা ধারণা দেন। এই সেন্ট্রাল ডগমাতে কি আছে না, সেন্ট্রাল ডগমাতে মূলত 3টা বিষয় আছে। কি কি বিষয় না, এই ডিএনএ থেকে ডিএনএ উৎপাদন ঘটে। আমরা দেখেছি কোষচক্রের ইন্টারফেজের এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ হয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলছি আমরা রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যে প্রক্রিয়ায়, তাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় যে পদ্ধতিতে, তাকে বলছি আমরা ট্রান্সলেশন। তাহলে স্বাভাবিকভাবে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের মধ্যে সম্পর্কটা কিসের সম্পর্ক আছে না, রেপ্লিকেশনের সম্পর্ক, ট্রান্সক্রিপশনের সম্পর্ক এবং ট্রান্সলেশনের সম্পর্ক। অর্থাৎ সেন্ট্রাল ডগমাতে মূলত 3টা বিষয় আছে। রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ট্রান্সলেশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে জেনেটিক বার্তাটা কী হচ্ছে? প্রবাহিত হচ্ছে এবং আমাদের কোনো একটা বৈশিষ্ট্যকে কী করছে? প্রকাশ করছে। এবার এই সেন্ট্রাল ডগমা মূলত 3টা বিষয়, কিন্তু মডার্ন সেন্ট্রাল ডগমা অর্থাৎ সেন্ট্রাল ডগমার কিছু ব্যতিক্রমী বিষয় আছে, যেখানে ফ্রান্সিস ক্রিকের মতে যখন আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ডগমাতে মূলত 3টা বিষয়, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। কিন্তু কখনো কখনো সেন্ট্রাল ডগমার ব্যতিক্রমও দেখা যায়। ব্যতিক্রমী ঘটনাটা কি না, কিছু কিছু ভাইরাস, যেমন কোন ভাইরাস না, রেট্রোভাইরাসের দেহে, রেট্রোভাইরাস কারা না, আরএনএ যুক্ত ভাইরাস 1, 2, ওই ভাইরাসের দেহে একটা বিশেষ ধরনের উৎসেচক থাকবে, যে উৎসেচকটাকে আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওই উৎসেচক সমস্ত আরএনএ যুক্ত ভাইরাস কিন্তু রেট্রোভাইরাস নয়।
যে সমস্ত আরএনএ যুক্ত ভাইরাসের ক্ষেত্রে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা উৎসেচক থাকবে, তারাই হচ্ছে রেট্রোভাইরাস। তা থাকলে কি হবে না, ওই রেট্রোভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে ওরা সিঙ্গেল স্ট্র্যান্ড বা অর্থাৎ একতন্ত্রী আরএনএ থেকে দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি করতে পারে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, কিন্তু আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে তখন তাকে বলছি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে আমরা সেন্ট্রাল ডগমাতে ব্যতিক্রমী বিষয়টা দেখছি কি না, রিভার্স ট্রান্সক্রিপশন, যেখানে একতন্ত্রী আরএনএ থেকে দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি হচ্ছে। কোন পদ্ধতিতে না, রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। কার সাহায্যে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে। কাদের দেহে না, রেট্রোভাইরাসের দেহে। আর যে সমস্ত জীবের দেহে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে তারাই হচ্ছে রেট্রোভাইরাস। যে সমস্ত ভাইরাসের দেহে এগুলো থাকে। কোন কোন ভাইরাস না, এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস এক। টোমিন ভাইরাস বা টিউমার ভাইরাস। টিউমার ভাইরাস বা টোমিন ভাইরাস, বিজ্ঞানী টোমিনের নাম অনুসারে হয়েছে টোমিন ভাইরাস, বা একে বলছি আমরা টিউমার ভাইরাস। বিজ্ঞানী টোমিন এবং বাল্টিমোর, বিজ্ঞানী টোমিন এবং বাল্টিমোর, বিজ্ঞানী টোমিন এবং বাল্টিমোর প্রথম এই টিউমার ভাইরাসের দিয়ে এই রিভার্স ট্রান্সক্রিপশনটা ঘটনাটা পর্যবেক্ষণ করা। টিউমার ভাইরাসের দেহে, টিউমার ভাইরাসের দেহে এই ঘটনাটা পর্যবেক্ষণ করেন। কোন ঘটনা না, এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটনা, অর্থাৎ একতন্ত্রী আরএনএ থেকে দ্বিতন্ত্রী ডিএনএ সৃষ্টির ঘটনা। এই কারণে রিভার্স ট্রান্সক্রিপশনকে বলা হয় টোমিনিজম। টোমিনিজম, বিজ্ঞানী টোমিনের নাম অনুসারে একে বলা হয় টোমিনিজম। অর্থাৎ সেন্ট্রাল ডগমার ব্যতিক্রমী বিষয়টাই হচ্ছে টোমিনিজম, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন। এবার দেখবো আমরা এই সেন্ট্রাল ডগমার গুরুত্বটা কী। তাহলে আমরা সেন্ট্রাল ডগমা দেখলাম। সেন্ট্রাল ডগমা কোষের মধ্যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের কার্যগত সম্পর্কটাকে বলছি আমরা সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাতে প্রাচীন সেন্ট্রাল ডগমাতে তিনটা বিষয়, যেখানে রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়; ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়; ট্রান্সলেশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আধুনিক সেন্ট্রাল ডগমাতে বা মডার্ন সেন্ট্রাল ডগমাতে আমরা এক্সট্রা বিষয় দেখছি, যেখান থেকে একতন্ত্রী আরএনএ থেকে দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি হয়। পদ্ধতিটাকে বলছি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। এবারে আমরা সেন্ট্রাল ডগমার গুরুত্বটা পড়ব। সেন্ট্রাল ডগমার গুরুত্ব কোথায়, ইম্পর্টেন্স বা গুরুত্ব না, সেন্ট্রাল ডগমার সাহায্যে আমরা বুঝতে পারি যে কোষের মধ্যে ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন কার্যকরীভাবে তারা কী আছে, একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত আছে, এবং ওই ডিএনএ থেকে জেনেটিক বার্তা আরএনএর মাধ্যমে এবং আরএনএ থেকে প্রোটিনের মাধ্যমে সঞ্চারিত হয়। কারণ ডিএনএর মধ্যে যে জিনটা আছে, ওই জিনটা যে জেনেটিক বার্তাটা দিচ্ছে, বৈশিষ্ট্যের যে প্রকাশ ঘটাচ্ছে, তাহলে ডিএনএ থেকে যাচ্ছে আরএনএতে, আরএনএ থেকে যাচ্ছে কোথায় না, প্রোটিনে। আর যে প্রোটিনের মাধ্যমে আমাদের জেনেটিক বার্তাটা কী হচ্ছে না, সঞ্চারিত হচ্ছে। এক। দুই, সেন্ট্রাল ডগমা থেকে আমরা বুঝতে পারবো যে কখনো কখনো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে এসএসআরএনএ থেকে ডিএসডিএনএ অর্থাৎ ডবল স্ট্র্যান্ড ডিএনএ কিন্তু গঠিত হয়। কোন প্রক্রিয়ায় না, রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। তিন, সেন্ট্রাল ডগমা থেকে আমরা নিউক্লিওটাইড সজ্জা অর্থাৎ এমআরএনএ নিউক্লিওটাইড সজ্জা অথবা ডিএনএ নিউক্লিওটাইড সজ্জা, ডিএনএ অথবা আরএনএর নিউক্লিওটাইড সজ্জা থেকে আমরা কোনো প্রোটিনে নিউক্লিওটাইড সজ্জা থেকে কোনো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সজ্জা নির্ণয় করতে পারি। অ্যামাইনো অ্যাসিডের সজ্জা নির্ণয় করতে পারি। তাহলে এই হচ্ছে সেন্ট্রাল ডগমার গুরুত্ব, নির্ণয় করতে পারি। তাহলে আজ দেখলাম আমরা সেন্ট্রাল ডগমার ব্যতিক্রমী বিষয় রিভার্স ট্রান্সক্রিপশন, সেন্ট্রাল ডগমার গুরুত্ব। সেন্ট্রাল ডগমা থেকে আমরা বুঝতে পারি যে কোষের মধ্যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের মাধ্যমে জেনেটিক বার্তাটা প্রবাহিত হচ্ছে, সঞ্চারিত হচ্ছে। সেন্ট্রাল ডগমা থেকে আমরা বুঝতে পারছি এসএসআরএনএ অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে ডিএসডিএনএ ডবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি হচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। অথবা আমরা সেন্ট্রাল ডগমা থেকে জানতে পারি যে ডিএনএ এবং আরএনএর মধ্যে যে বেসগুলো আছে, ওই বেস থেকে আমরা কোনো প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড আছে সেটা আমরা জানতে পারব। তা আমরা আজকে পড়ব সেন্ট্রাল ডগমার প্রথম বিষয়। তা সেন্ট্রাল ডগমার প্রথম বিষয় কি না, সেন্ট্রাল ডগমার প্রথম বিষয় হচ্ছে রেপ্লিকেশন। একে আমরা বাংলায় বলছি আমরা প্রতিলিপিকরণ। তা রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ কি
না রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ হচ্ছে যে প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রসেস, জৈবিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রসেস। এই প্রক্রিয়ায় কি হয় না, এই প্রক্রিয়ায় ডিএনএ থেকে, জনিত্রী ডিএনএ থেকে মিরর ইমেজ মানে তার হুবহু কপি তৈরি হয়, অর্থাৎ এক কপি ডিএনএ থেকে 2 কপি ডিএনএ তৈরি হওয়াকেই বলছি আমরা রেপ্লিকেশন। যে ডিএনএ থেকে তৈরি হয় সেই ডিএনএটাকে বলছি আমরা জনিত্রী ডিএনএ, আর যে ডিএনএগুলো তৈরি হবে তখন তাকে বলছি আমরা অপত্য ডিএনএ, অর্থাৎ জনিত্রী ডিএনএ থেকে অপত্য ডিএনএ, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার পদ্ধতিটাকেই বলছি আমরা রেপ্লিকেশন। সেক্ষেত্রে এই যে রেপ্লিকেশন কখন ঘটে, কোথায় ঘটে, কেন ঘটে, তা আমরা দেখেছি যে রেপ্লিকেশন যদি আমরা প্রোক্যারিওটিক কোষ যদি দেখি আর ইউক্যারিওটিক কোষ যদি দেখি, এ হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর বি হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তা প্রোক্যারিওটিক কোষের স্বাভাবিক ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষ তার মধ্যে নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস না থাকলেও প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে একটা চক্রাকার বা গোলাকার ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ। যে ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, আর সুস্পষ্ট নিউক্লিয়াস আছে বলেই তার নিউক্লিয়াসের মধ্যে কী আছে, একটা লিনিয়ার ডিএনএ আছে, রৈখিক ডিএনএ আছে। তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএ আছে সাইটোপ্লাজমে, ইউক্যারিওটিক কোষের ডিএনএ আছে নিউক্লিয়াস। তাহলে রেপ্লিকেশন পদ্ধতি প্রথমেই আমরা কি বলেছি, রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার পদ্ধতিকেই বলছি আমরা রেপ্লিকেশন। কোথায় হবে এই প্রক্রিয়াটা না, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে ঘটে, তার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে ডিএনএ, সার্কুলার ডিএনএটা সাইটোপ্লাজমে অবস্থান করে। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোথায় ঘটবে, নিউক্লিয়াসে ঘটবে, তার কারণ ইউক্যারিওটিক কোষের ডিএনএ জেনেটিক বস্তু যা অবস্থান করছে কোথায়, নিউক্লিয়াস। 1 2 কখন ঘটবে না, আমরা দেখেছি কোষচক্র দেখেছি, কোষচক্রের দুটো দশা, একটা হচ্ছে ইন্টারফেজ, কোষচক্রের দুটো দশা, এক হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজে বেশিরভাগ কোষচক্রটা ঘটে, কোষ বিভাজনের বেশিরভাগ সময়টা নেই ইন্টারফেজে। ইন্টারফেজের 3টা উপদশা, 1 G1, 2 S আর 3 G2, আর এই বাকি অংশ আছে মাইটোটিক বিভাজন এম ফেজ, যেখানে এই এস ফেজ অর্থাৎ সিনথেসিস ফেজ, এই সিনথেসিস ফেজে ডিএনএর পরিমাণ কী হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ ডিএনএ ডবল হয়ে যায়। যে পরিমাণ ডিএনএ থাকে তার ডবল হয়ে যাবে। সি পরিমাণ ডিএনএ থাকলে 2C, 2C পরিমাণ ডিএনএ থাকলে 4C, 4C পরিমাণ ডিএনএ থাকলে 8C, অর্থাৎ ডিএনএর পরিমাণ ডবল হবে, দ্বিগুণ হবে। আর এই ডিএনএ পরিমাণ দ্বিগুণ হবে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা রেপ্লিকেশন। তাহলে আমরা জানলাম রেপ্লিকেশন হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ডিএনএ থেকে হুবহু তার অপত্য ডিএনএ তৈরি করছি। কোথায় হবে এই পদ্ধতিটা না, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে হবে সাইটোপ্লাজমে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হবে নিউক্লিয়াসে। তার কারণ হচ্ছে প্রোক্যারিওটিক কোষের ডিএনএ হচ্ছে সার্কুলার ডিএনএ, আর ইউক্যারিওটিক কোষের ডিএনএ নিউক্লিয়ার ডিএনএ এবং লিনিয়ার ডিএনএ, সেটা আছে নিউক্লিয়াসের মধ্যে, আর এর আছে সাইটোপ্লাজমের মধ্যে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কখন ঘটে না, কোষচক্রের ইন্টারফেজ দশা ঘটে, ইন্টারফেজের মূলত এস উপদশা ঘটে, এস ফেজ, সিনথেসিস ফেজে এটা ঘটে। তার কারণ আমরা মাইটোসিস অথবা মিওসিস আমরা যদি দেখি, ডিএনএ পরিমাণ দ্বিগুণ হচ্ছে, বিশেষ করে মিওসিস 1 কোষ বিভাজনের ইন্টারফেজ দশার এস দশায় ঘটবে, আর মাইটোসিসের ইন্টারফেজের এস দশায় ঘটবে। মিওসিস 2 অর্থাৎ ইন্টারকাইনেসিস দশায় কিন্তু কোনো প্রকার রেপ্লিকেশন প্রক্রিয়া ঘটে না। মিওসিসে শুধু একবারই মাত্র রেপ্লিকেশন ঘটবে, সেটা হচ্ছে মিওসিস 1-এ ইন্টারফেজের এস দশা। এই হচ্ছে রেপ্লিকেশন সময় এবং স্থান। এবার দেখব রেপ্লিকেশনের মডেল। তা রেপ্লিকেশন স্বাভাবিক যদি আমরা দেখি, এই হলো আমার জনিত্রী ডিএনএ, ডিএনএ দ্বিতন্ত্রী 5' to 3', 3' to 5', দুটো তন্ত্রী, জনিত্রী ডিএনএ তন্ত্রী। তা রেপ্লিকেশন কি, এই জনিত্রী ডিএনএ তন্ত্রী থেকে আমরা কি করব না, দুটো ডিএনএ তৈরি করব।
2 কপি ডিএনএ তৈরি করব আমরা। দু কপি ডিএনএ তৈরি করছি, আর 2 কপি ডিএনএ তৈরি করাকেই বলছি আমরা রেপ্লিকেশন। এবার তো এই রেপ্লিকেশন কোন কোন পদ্ধতিতে বা কোন কোন মডেলে ঘটে? রেপ্লিকেশন মূলত 3টা মডেলে ঘটে। কি কি মডেল? রেপ্লিকেশনের মডেল, অর্থাৎ রেপ্লিকেশন কোন মডেলে ঘটছে। হ্যাঁ, রেপ্লিকেশনের 3টি মডেল। কি কি মডেল? 1 কনজারভেটিভ মডেল, 2 সেমি কনজারভেটিভ মডেল, আর 3 ডিসপারসিভ মডেল। কনজারভেটিভ থেকে আমরা বাংলায় বলছি সংরক্ষণশীল মডেল। সেমি কনজারভেটিভ অর্ধ সংরক্ষণশীল মডেল। আর 3 ডিসপারসিভ একে বলছি আমরা বিক্ষিপ্ত মডেল। রেপ্লিকেশন 3 ভাবে হতে পারে, 3টা মডেলের যে কোনো মডেলে হতে পারে। তবে সাধারণত রেপ্লিকেশনটা ঘটে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তা প্রথমে পড়ব আমরা কনজারভেটিভ মডেল, সংরক্ষণশীল মডেল কি না, এক্ষেত্রে দ্বিতন্ত্রী ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, দুটো তন্ত্রী পরস্পর হাইড্রোজেন বন্ধনে দ্বারা যুক্ত। এই ডিএনএ তন্ত্রীটাকে বলছি আমরা জনিত্রী ডিএনএ, অর্থাৎ যে ডিএনএ থেকে আমার অপত্য ডিএনএ তৈরি হবে, জনিত্রী ডিএনএ, পিতামাতা ডিএনএ। সংরক্ষণশীল মডেল কি না, এক্ষেত্রে জনিত্রী ডিএনএ থেকে যে দুটো ডিএনএ তৈরি হবে তার মধ্যে পুরো জনিত্রী ডিএনএটাই টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে। টেমপ্লেট কথার অর্থ কি না, টেমপ্লেট কথার অর্থ হচ্ছে ছাঁচ। কি ছাঁচ না, যাকে দেখে অপত্য ডিএনএ তৈরি হয় তখন তাকে বলছি আমরা টেমপ্লেট। এক্ষেত্রে যে ডিএনএ তন্ত্রীটা তৈরি হয়, মানে অপত্য ডিএনএগুলো যে তৈরি হবে, সেক্ষেত্রে হুবহু কি হয় না, এরা একটা ডিএনএ হুবহু পিতামাতার মতন। আমি ব্লু কালি দিয়ে এটা আঁকছি, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। আর এক কপি ডিএনএ ব্ল্যাক কালিতে আঁকছি, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। কি হলো না, এক কপি ডিএনএ থেকে, জনিত্রী ডিএনএ থেকে আমার দুটো অপত্য ডিএনএ তৈরি হলো। যে দুটো অপত্য ডিএনএ দেখো, একটা ডিএনএ হুবহু কার মতন, জনিত্রীর মতন। অর্থাৎ যে প্রকার রেপ্লিকেশনে পুরো জনিত্রী ডিএনএ তন্ত্রী, দুটো তন্ত্রী ছাঁচ হিসেবে একসাথে ব্যবহৃত হয়, তখন তাকে বলছি আমরা কনজারভেটিভ। কথার অর্থ সংরক্ষণশীল। দুটো ডিএনএর একটা ডিএনএ হুবহু কার মতন হয়েছে, জনিত্রীর মতন, আর একটা ডিএনএ তৈরি হয়েছে নতুন। 1 2 সেমি কনজারভেটিভ কি না, অর্ধ সংরক্ষণশীল। এই হলো জনিত্রী ডিএনএ, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। জনিত্রী ডিএনএ তন্ত্রী পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। সেমি কনজারভেটিভ মডেল কি, যে প্রকার রেপ্লিকেশন বা যে প্রকার প্রতিলিপিকরণ প্রক্রিয়ায় জনিত্রী ডিএনএ তন্ত্রী প্রতিটি তন্ত্রী পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। দেখো, দুটো তন্ত্রী পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। একটা তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম, আর অপর তন্ত্রী 3 প্রাইম টু 5 প্রাইম। প্রতিটি তন্ত্রী এখানে ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ প্রতিটি তন্ত্রী থেকে একটা করে নতুন করে স্ট্র্যান্ড তৈরি হয়। এই নতুন স্ট্র্যান্ড তৈরি হলো, আর এই তন্ত্রীকে দেখে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হলো। এই স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম, আর এই স্ট্র্যান্ড হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। দুটোর মধ্যে পার্থক্য দেখো, কনজারভেটিভ এবং সেমি কনজারভেটিভ। কনজারভেটিভ অর্থাৎ সংরক্ষণশীল পদ্ধতিতে পুরো জনিত্রী ডিএনএ তন্ত্রীটাই ছাঁচ, একে দেখে হুবহু এই অপত্য ডিএনএ তৈরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখো, জনিত্রী ডিএনএর প্রতিটা তন্ত্রী আগে পরস্পর পৃথক হয়ে গেছে। একটা তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা তন্ত্রী 3 প্রাইম টু 5 প্রাইম, পরস্পর পৃথক হয়েছে।
এবং প্রতিটি তন্ত্রী ছাঁচ, অর্থাৎ প্রতিটি তন্ত্রীকে দেখে একটা নতুন করে স্ট্যান্ড, এই তন্ত্রীকে দেখে একটা নতুন স্ট্যান্ড, এই তন্ত্রীকে দেখে একটা নতুন স্ট্যান্ড। তাহলে ছাঁচটা পুরো ডিএনএ তন্ত্রীটা ছাঁচ নয়, ছাঁচটা হচ্ছে প্রতিটা স্ট্যান্ড টেমপ্লেট বা ছাঁ হিসেবে কাজ করছে। এখানে দুটো তন্ত্রী জনিত্রী ডিএনএ অনুযায়ী ছাঁ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলছি আমরা কনজারভেটিভ। আর যখন জনিত্রী ডিএনএ অনুর প্রতিটা তন্ত্রী ছাঁ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলছি আমরা সেমি কনজারভেটিভ। কেন সেমি কনজারভেটিভ? না, এই যে অপত্য ডিএনএ, দুটো অপত্য ডিএনএ, এই অপত্য ডিএনএ আর এই অপত্য ডিএনএ, অপত্য ডিএনএর একটা তন্ত্রী জনিত্রীর মতন আর একটা তন্ত্রী নতুন। আবার এই ডিএনএর দেখো, এই তন্ত্রী জনিত্রীর মতন আর এই তন্ত্রীটা হচ্ছে নতুন। এই কারণে তাকে বলছি আমরা সেমি কনজারভেটিভ, অর্ধ সংরক্ষণশীল। অর্থাৎ অপত্য ডিএনএর একটা স্ট্র্যান্ড জনিত্রীর মতন আর একটা স্ট্র্যান্ড নতুন স্ট্র্যান্ড, অর্থাৎ নতুন করে সেটা তৈরি হয়েছে। এবার দেখবো আমরা ডিসপারসিভ। ডিসপারসিভে কী হয়? এটা হচ্ছে জনিত্রী তন্ত্রী, জনিত্রী ডিএনএ অণু 5' to 3', 3' to 5', দুটো তন্ত্রী হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। এক্ষেত্রে কি হয় না, জনিত্রী ডিএনএর তন্ত্রী খণ্ড খণ্ড আকারে ভেঙে যাবে, এইভাবে খণ্ড খণ্ড আকারে ভেঙে গেল। ভালো করে দেখ, খণ্ড খণ্ড আকারে ভেঙে গেল, খণ্ড খণ্ড আকারে ভেঙে গেল। যে খণ্ডককে দেখে এইভাবে তাকাও, প্রতিটা খণ্ডক, অর্থাৎ এই খণ্ডককে দেখে এখানে একটা নতুন খণ্ডক, এই খণ্ডককে দেখে উপরে একটা নতুন খণ্ডক, এই খণ্ডককে দেখে উপরে একটা নতুন খণ্ডক, এই খণ্ডককে দেখে এখানে খণ্ডক, অর্থাৎ প্রতিটা খণ্ডক টেমপ্লেট বা ছাঁ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এইভাবে ছাঁ হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটা তন্ত্রী 5' to 3', 3' to 5', 5' to 3', 3' to 5'। কনজারভেটিভ, যেক্ষেত্রে আমরা দেখছি পুরো দ্বিতন্ত্রী ডিএনএটাই ছাঁচ টেমপ্লেট, একে দেখে হুবহু একটা ডিএনএ কপি তৈরি হয়েছে, এই ডিএনএ কপি, এই ডিএনএ হুবহু এর মতো। যেখানে দেখছি সেমি কনজারভেটিভ, জনিত্রী তন্ত্রী দুটি পরস্পর পৃথক হবে এবং প্রতিটি তন্ত্রীকে দেখে একটা করে নতুন স্ট্যান্ড তৈরি হবে। এটা জনিত্রী স্ট্যান্ড, এটা জনিত্রী স্ট্যান্ড, জনিত্রী স্ট্যান্ড দুটোকে দেখে একটা করে অপত্য স্ট্যান্ড তৈরি হচ্ছে। ডিসপারসিভ, এক্ষেত্রে কী হচ্ছে না, জনিত্রী ডিএনএটা খণ্ড খণ্ড আকারে ভেঙে যাবে এবং প্রতিটা খণ্ডককে দেখে নতুন করে খণ্ডক তৈরি হবে। তাহলে ছাঁচটা আসলে প্রতিটা খণ্ডক, তাহলে টোটাল দ্বিতন্ত্রী ডিএনএ অণু খণ্ডক ছাঁচ, তখন তাকে বলছি আমরা কনজারভেটিভ। জনিত্রী ডিএনএর প্রতিটা তন্ত্রী টেমপ্লেট বা ছাঁচ, তখন তাকে বলছি আমরা সেমি কনজারভেটিভ। আর জনিত্রী ডিএনএ অণুর প্রতিটা খণ্ডক ছাঁচ, তখন তাকে বলছি আমরা ডিসপারসিভ, বিক্ষিপ্ত। অর্থাৎ প্রতিটা খণ্ডক ছাঁ হিসেবে ব্যবহৃত হয়, প্রতিটা খণ্ডককে দেখে একটা করে নতুন খণ্ডক তৈরি হয়, তখন তাকে বলছি আমরা ডিসপারসিভ। এই হলো রেপ্লিকেশনের মডেল। সেক্ষেত্রে বেশিরভাগ রেপ্লিকেশনটা ঘটে কিন্তু সেমি কনজারভেটিভ পদ্ধতি, সেমি কনজারভেটিভ মডেল। বেশিরভাগ জীবের ক্ষেত্রে রেপ্লিকেশনটা ঘটে সেমি কনজারভেটিভ মডেলে, অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কী পদ্ধতি না, যে পদ্ধতিতে প্রতিটি তন্ত্রী জনিত্রী ডিএনএর প্রতিটি তন্ত্রী পরস্পর থেকে পৃথক হবে এবং প্রতিটি তন্ত্রীকে দেখে নতুন করে একটা তন্ত্রী তৈরি হবে এবং যে অপত্য ডিএনএর একটা স্ট্যান্ড জনিত্রীর মতন, অপর স্ট্যান্ড নতুন বা সংশ্লিষ্ট, নতুনভাবে সংশ্লিষ্ট হবে। সেক্ষেত্রে সেমি কনজারভেটিভ পদ্ধতি যে রেপ্লিকেশন হয় সেটা আমরা প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব না, বিজ্ঞানী মেসেলসন ও স্টাল, দুজন বিজ্ঞানী তারা প্রথম প্রমাণ করেছিলেন যে রেপ্লিকেশনটা মূলত ঘটে সেমি কনজারভেটিভ পদ্ধতি। তা কীভাবে প্রমাণ করেছিলেন না, তারা মূলত ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়ে প্রমাণ করেছিলেন। ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়ে প্রমাণ করেছে। কীভাবে প্রমাণ করেছে না, ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়ে ওরা দুটো পাত্র নিয়েছে, দুটো বিকারে একটা দ্রবণ রাখা আছে। কিসের দ্রবণ না, দুটো দ্রবণ অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ দুটো পাত্রে রাখা আছে বিকারে। NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। যে ক্ষেত্রে একটা পাত্রের অ্যামোনিয়াম ক্লোরাইডে যে নাইট্রোজেন আছে, NH4 নাইট্রোজেন আছে, একটা পাত্রের অ্যামোনিয়াম ক্লোরাইডের
নাইট্রোজেন রাখা আছে N15, অর্থাৎ তেজস্ক্রিয় নাইট্রোজেন, তেজস্ক্রিয় নাইট্রোজেন যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড। আর একটা পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে সেখানে নাইট্রোজেন আছে N14, অর্থাৎ স্বাভাবিক নাইট্রোজেন যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড। N15 অর্থাৎ তেজস্ক্রিয় নাইট্রোজেন যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড N15 NH4Cl, আর এখানে আছে N14 NH4Cl, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড যে নাইট্রোজেনটা আছে স্বাভাবিক নাইট্রোজেন, আর এই দ্রবণ এই পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনটা আছে তেজস্ক্রিয় নাইট্রোজেন। ওনারা কী করেছেন, দুটো পাত্রে কিছু ব্যাকটেরিয়াকে রেখে দিয়েছে। কোন ব্যাকটেরিয়া না, ইকোলাই ব্যাকটেরিয়াকে রেখে দিয়েছে। এই পাত্রেও রেখেছে, এই পাত্রেও রেখেছে, মানে N15 দ্রবণেও ইকোলাই ব্যাকটেরিয়া রেখে দিয়েছে, আর N14 দ্রবণেও কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া রেখে দিয়েছে। তাহলে ব্যাকটেরিয়া পাত্রে গিয়ে সেখানে কী হবে, বংশবিস্তার ঘটাবে, স্বাভাবিকভাবে বিভাজিত হবে, এবং বিভাজনের সময় ওদের কী হবে, ডিএনএ চিহ্নিত হবে। কী দ্বারা চিহ্নিত হবে না, ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ ও চিহ্নিত হয়ে যাবে N15 দ্বারা, আর এই ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ এ চিহ্নিত হবে N14 দ্বারা। ভালো করে শুনবে, আমি আবার একবার বলছি যে বিজ্ঞানী মেসেলসন এবং স্টালের পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারি প্রথম যে স্বাভাবিকভাবে রেপ্লিকেশন পদ্ধতিটা ঘটে কিন্তু সেমি কনজারভেটিভ পদ্ধতি। তা কীভাবে ওনারা প্রমাণ করেছিলেন না, ওরা দুটো বিকারে পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়েছে। অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ NH4Cl তার সংকেত। যে অ্যামোনিয়াম ক্লোরাইডে একটা দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইডের নাইট্রোজেন আছে N15, অর্থাৎ তেজস্ক্রিয় নাইট্রোজেন, ভারী নাইট্রোজেন আছে, ভারী নাইট্রোজেন যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড, আর হালকা নাইট্রোজেন মানে যাকে বলছি আমরা স্বাভাবিক নাইট্রোজেন যুক্ত N14 যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড, দুটো দ্রবণের পাত্রে কী করছে, ওরা ইকোলাই ব্যাকটেরিয়াকে প্রবেশ করে দিচ্ছে। তো ইকোলাই ব্যাকটেরিয়া ওখানে থাকতে থাকতে বংশবিস্তার করবে এবং বিভাজিত হবে। কিন্তু যখনই সে থাকছে ওই দ্রবণে, ইকোলাই ব্যাকটেরিয়া যে ডিএনএ, ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএ সার্কুলার ডিএনএ, ওই ডিএনএ কীভাবে চিহ্নিত হবে, কী দ্বারা চিহ্নিত হবে না, N15 দ্বারা চিহ্নিত হবে, আর এই পাত্রের দমন চিহ্নিত হবে N14 দ্বারা। তা স্বাভাবিকভাবে আমরা ইকোলাই যদি ব্যাকটেরিয়া যদি দেখি, এই যে দুটো ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএ, দুটো ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ, এ চিহ্নিত হয়ে গেছে N15 আর এ চিহ্নিত হয়ে গেছে N14, অর্থাৎ এই ডিএনএটাকে বলছি N15 ডিএনএ, বা যাকে বলছি আমরা ভারী ডিএনএ, আর এই ডিএনএটাকে বলছি আমরা হালকা ডিএনএ বা N14 ডিএনএ। এরপর ইকোলাই ব্যাকটেরিয়া থেকে ওখানে বের করেছে, দুটো দ্রবণ থেকে ইকোলাই ব্যাকটেরিয়াকে বের করেছে, বের করতে থেকে ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে বের করেছে, বের করে ওরা সেন্ট্রিফিউজ করেছে। সেন্ট্রিফিউজ করার পরে ওই ডিএনএটাকে ওরা কী করছে, একটা দ্রবণে রেখে দিচ্ছে। কোন দ্রবণ না, দ্রবণ হচ্ছে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণ। দুটো টেস্ট টিউবে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। দুটো টেস্ট টিউবে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে, সিজিয়াম ক্লোরাইড CaCl দ্রবণ এই টেস্ট টিউবে আছে, এই টেস্ট টিউবে আছে CaCl দ্রবণ। একটা হচ্ছে এই টেস্ট টিউব, আর এটা ধরো বি টেস্ট টিউব। এই টেস্ট টিউবে ওই N15 ডিএনএ অর্থাৎ ভারী ডিএনএ, অর্থাৎ যে ডিএনএটা N15 দ্বারা চিহ্নিত হয়ে গেছিলো, ওই N15 ডিএনএটাকে রেখে দিচ্ছে। যা রেখে দিচ্ছে সিজিয়াম ক্লোরাইডে N15 ডিএনএ আস্তে আস্তে কী হবে, থিতিয়ে পড়বে। ও যে থিতিয়ে পড়বে, যেখানে থিতিয়ে পড়বে সেখানে একটা ব্যান্ড তৈরি করবে, মানে ডিএনএকে তো আমরা খালি চোখে দেখতে পাবো না, তার অবস্থানটা বুঝতে পারবো। দেখা যায় CaCl অর্থাৎ সিজিয়াম ক্লোরাইড দ্রবণে যে ডিএনএটা থিতিয়ে পড়েছে, ও নিচের দিকে থিতিয়ে পড়েছে এবং ব্যান্ড তৈরি করছে, এবং ওই ব্যান্ডটাকে বলছি আমরা ভারী ব্যান্ড বা N15 ব্যান্ড, N15 ব্যান্ড। আবার একইভাবে N14 দ্বারা চিহ্নিত যে ডিএনএ, এই N14 দ্বারা চিহ্নিত ডিএনএ, তাকে আর একটা টেস্ট টিউবে রেখে দিচ্ছে CaCl দ্রবণে, ও থিতিয়ে পড়বে। তবে ও যে ব্যান্ড তৈরি করেছে, ও উপরের দিকে ব্যান্ড তৈরি করেছে, অর্থাৎ সিজিয়াম ক্লোরাইডের উপরের দিকে ব্যান্ড তৈরি করেছে। এই জন্য একে বলছি আমরা N14 ব্যান্ড বা হালকা ব্যান্ড। তাহলে দুটো ব্যান্ড পেলাম, N15 ব্যান্ড আর N14 ব্যান্ড। N15 ব্যান্ড ভারী ব্যান্ড, ও নিচের দিকে থিতিয়ে পড়বে, কেন ও তেজস্ক্রিয় নাইট্রোজেন দ্বারা চিহ্নিত হয়ে গেছে। আর N14 ব্যান্ড ও স্বাভাবিক নাইট্রোজেন দ্বারা চিহ্নিত হয়েছে, ও হালকা ব্যান্ড, হালকা নাইট্রোজেন। ও এই কারণে ডিএনএটা কোন দিকে আছে না, সিজিয়াম ক্লোরাইডের উপরের দিকে ব্যান্ড গঠন করেছে। মেসেলসন স্টাল কি করেছে, ওই যে N15 দ্রবণ দ্বারা চিহ্নিত ডিএনএ
বা N15 দ্রবণ দ্বারা চিহ্নিত ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া N15 থেকে তুলে ওরা N14-এ রেখে দিয়েছে। ভালো করে শুনবে, মেসেলসন-স্টাল কি করেছে, N15 দ্বারা চিহ্নিত ডিএনএ, এই ধরো আমার N15 দ্রবণ, N15 দ্রবণ, এই N15 দ্রবণে ব্যাকটেরিয়াকে কালচার করার পরে, ব্যাকটেরিয়াকে বা ডিএনএকে কালচার করার পরে ওরা রেখে দিচ্ছে কোন দ্রবণে, না N14 দ্রবণে রেখে দিচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াকে। N14 দ্রবণ, N14 দ্রবণ অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ, যেখানে নাইট্রোজেনটা স্বাভাবিক নাইট্রোজেন আছে। কিন্তু কোন ডিএনএ রেখেছে, না ইকোলাই ব্যাকটেরিয়া রেখেছে বা ডিএনএ রেখেছে, ওরা হচ্ছে তেজস্ক্রিয় নাইট্রোজেন দ্বারা চিহ্নিত ডিএনএকে রেখে দিচ্ছে। তেজস্ক্রিয় নাইট্রোজেন দ্বারা চিহ্নিত ডিএনএ, N15 ডিএনএ। এবং ডিএনএ রেখে দেওয়ার পরে রেপ্লিকেশন ঘটবে, 1 কপি ডিএনএ থেকে 2 কপি ডিএনএ তৈরি হবে, মানে ব্যাকটেরিয়া তার বংশবিস্তার ঘটাবে। এবং ব্যাকটেরিয়া যখন বংশবিস্তার ঘটাবে বা ডিএনএগুলো যখন রেপ্লিকেশন ঘটবে, তখন 1 কপি ডিএনএ থেকে 2 কপি ডিএনএ তৈরি হবে। ওই যে 2 কপি ডিএনএ তৈরি হবে, ফার্স্ট জেনারেশান, আমরা প্রথম জনু, ফার্স্ট জেনারেশান রেপ্লিকেশান ঘটলো। ফার্স্ট জেনারেশানের রেপ্লিকেশান ঘটার পরে 1 কপি ডিএনএ থেকে আমার 2 কপি ডিএনএ তৈরি হয়েছে, 2টো ডিএনএ তৈরি হয়েছে। যে ক্ষেত্রে ওই 2টো ডিএনএকে তারা যখন সিজিয়াম ক্লোরাইড দ্রবণে ফেলে দিচ্ছে, সিজিয়াম ক্লোরাইড দ্রবণে ফেলে দিচ্ছে। সিজিয়াম ক্লোরাইড দ্রবণে যখন এই 2টো ডিএনএ ফেলে দিল, আস্তে আস্তে হয়তো ক্ষিপ্ত হবে, দেখা গেল তারা মাঝখানে একটা ব্যান্ড তৈরি করছে। সিজিয়াম ক্লোরাইড দ্রবণে মাঝখানে একটাই ব্যান্ড তৈরি করছে এবং অনেক পুরু ব্যান্ড, উপরেও ব্যান্ড তৈরি করেনি, নিচেও কোনো ব্যান্ড তৈরি করেনি, ব্যান্ডটা তৈরি হয়েছে সিজিয়াম ক্লোরাইড দ্রবণের মাঝখানে। ভালো করে শুনবে, কি করলো তারা, না তারা N15 দ্বারা চিহ্নিত ডিএনএ বা ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ রেখে দিয়েছে কোন দ্রবণে, N14 দ্বারা চিহ্নিত দ্রবণে রেখে দিচ্ছে, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে রেখে দিচ্ছে, যেখানে নাইট্রোজেন আছে স্বাভাবিক নাইট্রোজেন। কিন্তু ওই ডিএনএটা চিহ্নিত আছে কি দিয়ে, ভারী নাইট্রোজেন দিয়ে, N15 দিয়ে। দেওয়ার পরে ওকে রেপ্লিকেশান ঘটতে সুযোগ দিয়েছে। ফার্স্ট রেপ্লিকেশান হলো, প্রথম জেনারেশন রেপ্লিকেশান হলো, 1 কপি ডিএনএ থেকে আমি 2 কপি ডিএনএ পাবো। ওই 2 কপি ডিএনএকে ওনারা কী করছে, সিজিয়াম ক্লোরাইড দ্রবণে রেখে দিচ্ছে। যেই সিজিয়াম ক্লোরাইড দ্রবণে রেখে দিচ্ছে, সিজিয়াম ক্লোরাইড দ্রবণে আমরা আগে দেখছিলাম নিচের দিকে ব্যান্ড তৈরি হয়েছিল N15 ব্যান্ড, উপরের দিকে ব্যান্ড তৈরি হয়েছিল N14 ব্যান্ড, হালকা ব্যান্ড। কিন্তু এক্ষেত্রে কোনো প্রকার কিন্তু ফার্স্ট জেনারেশনের পরে কোনো প্রকার ব্যান্ড উপরেও তৈরি হয়নি, নিচেও তৈরি হয়নি, হয়েছে কোথায়, না সিজিয়াম ক্লোরাইড দ্রবণের মাঝখানে। তখন ওরা ব্যাখ্যা দিল যে কেন মাঝখানে ব্যান্ড তৈরি হয়েছে, না তার কারণ এই যে N15 ডিএনএ, 2টো ডিএনএ N15 আমি আঁকছি, N15 আর N15, 2টো স্ট্র্যান্ড N15 দ্বারা চিহ্নিত। কিন্তু দ্রবণটা আছে আমার কি, না দ্রবণ আছে N14। না এই যে N15 ডিএনএ ওর 2টো তন্ত্রী পরস্পর কী হয়েছে, প্রথমে পৃথক হয়ে গেছে। এটা N15 আর এটা N15। এবারে প্রতিটা তন্ত্রী যে নতুন করে তন্ত্রী তৈরি করবে, কিন্তু নতুন তন্ত্রীগুলো কিন্তু N14। তার কারণ নতুন তন্ত্রী যে তৈরি হচ্ছে সে কার মতন চিহ্ন নেবে, না সে চিহ্নিত হবে N14 দ্বারা চিহ্নিত হবে, সে কিন্তু N15 দ্বারা চিহ্নিত হবে না। দ্বিতন্ত্রী ডিএনএর একটা, এখানে 2টো তন্ত্রী N15 দ্বারা চিহ্নিত ছিল, কিন্তু প্রতিটা তন্ত্রীকে থেকে যে নতুন করে স্ট্যান্ড তৈরি হচ্ছে, নতুন স্ট্যান্ডগুলো চিহ্নিত হয়েছে কি দ্বারা, N14 দ্বারা, যেহেতু দ্রবণে কি আছে, N14 আছে। আর এই কারণে অপত্য ডিএনএর প্রতিটি তন্ত্রীতে একটি করে আছে N15 আর অপর তন্ত্রীতে আছে N14। এই তন্ত্রীতে আছে N15 আর এই তন্ত্রীতে আছে N14। এই কারণে এই ডিএনএগুলোকে বলছি আমরা হাইব্রিড ডিএনএ বা সংকর ডিএনএ। অর্থাৎ এরা N15 ডিএনএ, পুরোপুরি N15 ডিএনএ হলে নিচে ব্যান্ড তৈরি হতো, N14 ডিএনএ তন্ত্রী হলে উপরে ব্যান্ড তৈরি হতো। যেহেতু অপত্য ডিএনএর একটা তন্ত্রী N15 এবং অপর তন্ত্রী
N14, এই কারণে তাদের ব্যান্ডটা তৈরি হয়েছে কোথায় না মাঝখানে, সিজিএম ক্লোরাইড দ্রবণে মাঝখানে তৈরি হয়েছে এবং 100% ডিএনএ N14। এবারে এই ফার্স্ট জেনারেশন রেপ্লিকেশন ঘটার পরে দুটো ডিএনএ তৈরি হয়েছে, সেকেন্ড জেনারেশন রেপ্লিকেশন আমি ঘটাবো। সেকেন্ড জেনারেশন রেপ্লিকেশন ঘটানোর ফলে দুটো ডিএনএ থেকে কটা ডিএনএ তৈরি হবে? 4টা ডিএনএ। সেক্ষেত্রে 4টা ডিএনএ যে তৈরি হবে, প্রথমে এই ডিএনএ যদি দেখি, এই ডিএনএ দুটো তন্ত্রী, একটা তন্ত্রী N15 আর অপর তন্ত্রী N14। ওই N14 দ্রবণে কিন্তু ডিএনএ দুটো আছে, মানে এই দ্রবণটাও কিন্তু N14 দ্রবণ, মানে রেপ্লিকেশন ফার্স্ট জেনারেশন রেপ্লিকেশন ঘটানোর পরেও দ্রবণে রাখা আছে। কোন দ্রবণে? N14 দ্রবণে। তাহলে দুটো তন্ত্রী পরস্পর পৃথক হয়ে গেল, একটা N14 N15 একে দেখে একটা নতুন তন্ত্রী তৈরি হবে, যে তন্ত্রীটা আছে N14। কিন্তু এই তন্ত্রী N14 একে দেখে যে নতুন তন্ত্রীটা তৈরি হবে, সে চিহ্নিত হবে কি দিয়ে না, সেও চিহ্নিত হবে N14 দিয়ে। তার কারণ দ্রবণে কি আছে? N14 আছে। তাহলে এই যে N14 এও একটা নতুন তন্ত্রী তৈরি করছে, কিন্তু যে তন্ত্রীটা তৈরি হবে N14 দ্বারা চিহ্নিত হবে, কেন ওখানে তার N15 নেই। আবার একইভাবে এই ডিএনএ তন্ত্রী, এই ডিএনএ প্রতিটা তন্ত্রী পরস্পর পৃথক হয়ে গেল, N14 আর N15, যেক্ষেত্রে N15 থেকে তৈরি হবে একটা নতুন তন্ত্রী N14, আর এখান থেকে তৈরি হয়ে গেল N14। তাহলে আমরা কি পেলাম না, এই ডিএনএ হাইব্রিড ডিএনএ, এই ডিএনএটাও হাইব্রিড ডিএনএ, সংকর ডিএনএ। এই দুটি ডিএনএ হালকা ডিএনএ, লাইট ডিএনএ, লাইট আর লাইট। তাহলে পাচ্ছি আমরা 50% লাইট ডিএনএ, 50% লাইট ডিএনএ, আর যেখানে পাচ্ছি 50% আমরা হাইব্রিড ডিএনএ, 50% লাইট ডিএনএ, 50% হাইব্রিড ডিএনএ। এই 4টা ডিএনএকে যদি আমরা সেই একইভাবে সিজিএম ক্লোরাইড দ্রবণে রেখে দিই, তাহলে দেখা যাবে মাঝখানে একটা ব্যান্ড এবং সিজিএম ক্লোরাইডের উপরের দিকে একটা ব্যান্ড, এবং দুটো ব্যান্ডের ঘনত্ব বা পুরুত্ব, ভুল বললাম, পুরুত্ব সমান। অর্থাৎ 50% ডিএনএ লাইট N14 ওরা উপরের দিকে ব্যান্ড তৈরি করছে, আর 50% ডিএনএ হাইব্রিড N14 একটা স্ট্যান্ড N15, একটা স্ট্যান্ড N14। এই কারণে তারা ব্যান্ড তৈরি করছে মাঝখানে, থার্ড জেনারেশন। এবার এই 4টা ডিএনএ থেকে আমরা পাবো কটা ডিএনএ? 8টা ডিএনএ। থার্ড জেনারেশন রেপ্লিকেশন ঘটাবো। থার্ড জেনারেশন রেপ্লিকেশন ঘটালে কী হবে না, এই তন্ত্রী দেখো, এই ডিএনএ N15 N14, তাহলে N15 N14 আলাদা হয়ে গেল, N15 আর N14। একে দেখে N15কে দেখে যে নতুন তন্ত্রী তৈরি হবে N14, আর N14কে দেখে যে নতুন তন্ত্রী তৈরি হবে সেটাও N14। আবার এই N14 থেকে দুটো হয়ে গেল N14। তাহলে আমরা দুটো থেকে কটা পেলাম না, দুটো থেকে পাচ্ছি 3টা হালকা ডিএনএ, লাইট ডিএনএ, আর এটা হচ্ছে হাইব্রিড ডিএনএ। তাহলে দুটো ডিএনএ থেকে আমরা পাচ্ছি 4টা, আর দুটো থেকে পাবো 4টা, মোট 8টা ডিএনএ। এবার এই 8টা ডিএনএর মধ্যে দেখা যাচ্ছে হাইব্রিড ডিএনএ হবে দুটো, হাইব্রিড ডিএনএ হচ্ছে, আর লাইট ডিএনএ হচ্ছে, হাইব্রিড ডিএনএ হচ্ছে আমার দুটো, আর লাইট ডিএনএ হচ্ছে 8টা না, ভুল বললাম, 6টা। কি পাচ্ছি আমরা না, যেখানে 25% পাচ্ছি মাত্র আমরা হাইব্রিড ডিএনএ, আর 75% পাবো আমরা কি লাইট ডিএনএ। তাহলে এই 8টা ডিএনএকে থার্ড জেনারেশন ঘটিয়ে দেওয়ার পরে যখন আমরা ডিএনএটাকে আবার সেই সিজিএম ক্লোরাইড দ্রবণে রেখে দেবো, সিজিএম ক্লোরাইড দ্রবণে রাখা হবে, তখন দেখা যাবে না উপরের দিকে একটা ব্যান্ড এবং নিচের দিকে মাঝের দিকে একটা ব্যান্ড। তবে উপরের ব্যান্ডের গাঢ়ত্ব কিন্তু অনেক বেশি, পুরুত্ব অনেক বেশি, কিন্তু মাঝের ব্যান্ডের গাঢ়ত্ব অনেক কম। তার কারণ 75% হয়ে গেছে আমার লাইট ডিএনএ, হালকা ডিএনএ,
N14 আর 25% এর পুরুত্ব কম, এটা হয়ে গেছে হাইব্রিড ডিএনএ। এর কারণ হচ্ছে সেমি কনজারভেটিভ পদ্ধতি, অর্থাৎ ডিএনএ তন্ত্রী দুটি পরস্পর থেকে পৃথক হবে। দুটো তন্ত্রী দেখো, N15 ছিল, দুটো তন্ত্রী পরস্পর পৃথক হয়েছে, N15কে দেখে একটা নতুন স্ট্র্যান্ড N14কে দেখে একটা নতুন স্ট্র্যান্ড N14, যেহেতু দ্রবণে ছিল N14। আর সেমি কনজারভেটিভ পদ্ধতিতে না ঘটলেই আমরা এই প্রথম জেনারেশন বা দ্বিতীয় জেনারেশন বা তৃতীয় জেনারেশনে এই সমানুপাতি হারে আমরা ডিএনএ পেতাম না। যেখানে ফার্স্ট জেনারেশনে আমরা পাচ্ছি 100% হাইব্রিড ডিএনএ, সেকেন্ড জেনারেশনে পাচ্ছি আমরা 50% লাইট ডিএনএ এবং 50% হাইব্রিড ডিএনএ, আর থার্ড জেনারেশনে পাচ্ছি আমরা 75% আমরা পাচ্ছি লাইট ডিএনএ আর 25% পাচ্ছি আমরা হাইব্রিড ডিএনএ। এইভাবে মেসেলসন-স্টাল পরীক্ষা করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়। এবার দেখব আমরা ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতি। তাই ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতি পড়ার আগে আমরা একটু দেখে নেব যে ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য কী। না, ডিএনএ রেপ্লিকেশন সে প্রোক্যারিওটিক কোষ হোক অথবা ইউক্যারিওটিক কোষ হোক, যে কোনো ডিএনএ যদি আমরা দেখি, প্রোক্যারিওটিক কোষের ডিএনএ আমরা দেখেছি গোলাকার ডিএনএ বা সার্কুলার ডিএনএ, গোলাকার ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ। ইউক্যারিওটিক কোষের ডিএনএ লিনিয়ার ডিএনএ, 5' to 3' আর 3' to 5'। যে ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের যে ডিএনএ বা ইউক্যারিওটিক কোষের যে ডিএনএর যে অর্থাৎ ডিএনএর যে অংশে রেপ্লিকেশন হয়, ডিএনএর যে অংশে রেপ্লিকেশন হয় সেই রেপ্লিকেশনের স্থানটাকে বলছি আমরা রেপ্লিকেশন ইউনিট বা যাকে বলছি আমরা রেপ্লিকন। এই আমার প্রোক্যারিওটিক কোষের ডিএনএ দেখা যাবে এই অংশ একটা রেপ্লিকন, এই অংশ একটা রেপ্লিকন, আমি আরও একটু বড় করে দিচ্ছি ডিএনএটাকে, এই অংশ একটা রেপ্লিকন, এই অংশ একটা রেপ্লিকন, অর্থাৎ একাধিক রেপ্লিকন আছে। অর্থাৎ এই অংশে রেপ্লিকেশন ঘটছে রেপ্লিকেশন ইউনিট বা যাকে বলছি আমরা রেপ্লিকন। ডিএনএর যে স্থানে রেপ্লিকেশন ঘটে তাকে বলছি আমরা রেপ্লিকন। রেপ্লিকন, এটা একটা রেপ্লিকন, এটা একটা রেপ্লিকন। কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে তার মাত্র একটাই রেপ্লিকন আছে, এই অংশটা হচ্ছে রেপ্লিকন। যে রেপ্লিকন প্রোক্যারিওটিক কোষে থাকে মাত্র একটা, এটা হচ্ছে রেপ্লিকন বা রেপ্লিকেশন ইউনিট, একটা রেপ্লিকন। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একাধিক রেপ্লিকন। আমি লিখে রাখলাম এখানে, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ডিএনএ লিনিয়ার ডিএনএ, আর প্রোক্যারিওটিক কোষের ডিএনএ সার্কুলার ডিএনএ ইকোলার ডিএনএ। যেক্ষেত্রে রেপ্লিকেশন যে স্থানে ঘটবে তাকে বলছি আমরা রেপ্লিকন। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আছে একাধিক রেপ্লিকন, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আছে একাধিক রেপ্লিকন, এটা একটা রেপ্লিকেশন ইউনিট, এখানে রেপ্লিকেশন ইউনিট, এটা একটা রেপ্লিকেশন ইউনিট। কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আছে একটাই মাত্র রেপ্লিকেশন ইউনিট। এবারে প্রশ্ন যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কেন একটা রেপ্লিকেশন থাকবে আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কেন একাধিক রেপ্লিকেশন থাকবে? না, যে ক্ষেত্রেই হোক রেপ্লিকেশন যেখানে ঘটছে তাকে আমরা রেপ্লিকন বলছি। এবার এই রেপ্লিকনের একটা সাইট, একটা নির্দিষ্ট স্থান থেকে রেপ্লিকেশনটা শুরু হয়। সাপোজ এই অংশ থেকে আমার রেপ্লিকেশন শুরু হচ্ছে, এই রেপ্লিকনের এই অংশ থেকে রেপ্লিকেশন শুরু হচ্ছে, এখান থেকে এই অংশ থেকে রেপ্লিকেশন শুরু হচ্ছে। আবার প্রোক্যারিওটিক কোষে যদি দেখি রেপ্লিকনের একটা নির্দিষ্ট স্থান থেকে রেপ্লিকেশন শুরু হয়, আর ওই নির্দিষ্ট স্থানকে বলছি আমরা অরিজিন। কি বলবো আমরা? অরিজিন। অর্থাৎ রেপ্লিকনের যে অংশ থেকে রেপ্লিকেশনটা শুরু হবে তাকে বলছি আমরা অরিজিন। তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেহেতু একটা রেপ্লিকন, তার এর ক্ষেত্রে অরিজিন একটাই আছে, তার নাম হচ্ছে অরিসি। প্রশ্ন আসে অরিসি কি? না, অরিসি হচ্ছে প্রোক্যারিওটিক কোষে রেপ্লিকনে উপস্থিত রেপ্লিকেশন শুরু হওয়ার স্থানটিকে বলছি আমরা অরিসি। অর্থাৎ যেখান থেকে রেপ্লিকেশন শুরু হচ্ছে তাকে বলছি আমরা অরিজিন, উৎস। এবার সেই অরিজিনটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে তার নাম হচ্ছে অরিসি। আমরা পড়বো অরিসির গঠন সম্পর্কে আমরা পড়বো। আবার ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একাধিক রেপ্লিকন আছে। তাহলে একাধিক রেপ্লিকনে এই একটা রেপ্লিকন, এই একটা রেপ্লিকন, এই একটা রেপ্লিকন, প্রতিটা রেপ্লিকনে একটা করে নির্দিষ্ট স্থান আছে, অর্থাৎ যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হবে। রেপ্লিকেশন এই দিকেও হবে আর এই দিকেও হবে। তার কারণ এই তন্ত্রীকে দেখে একটা নতুন তন্ত্রী, এই তন্ত্রীকে দেখে একটা নতুন তন্ত্রী। তাহলে রেপ্লিকেশন স্টার্ট সাইট অর্থাৎ এই অরিজিন, রেপ্লিকেশন স্টার্ট সাইডের
বাম দিকেও ঘটছে আর এই দিকেও ঘটছে, ডান দিকেও ঘটছে, এইভাবে ঘটছে আর এইভাবে ঘটছে, দুদিকেই ঘটছে। আর এই কারণে রেপ্লিকেশানকে বলছি আমরা বাই ডাইরেকশনাল প্রসেস। প্রশ্ন আসে যে রেপ্লিকেশানকে বাই ডাইরেকশনাল প্রসেস বলা হয় কেন? বাই ডাইরেকশনাল প্রসেস, উভমুখী প্রক্রিয়া, অর্থাৎ রেপ্লিকেশানের রেপ্লিকন অংশে উপস্থিত রেপ্লিকেশান স্টার্ট সাইট অর্থাৎ অরিজিনের দুপাশেই রেপ্লিকেশান ঘটছে, এদিকেও ঘটছে, অর্থাৎ এদিকেও নতুন করে একটা তন্ত্রী তৈরি হচ্ছে, এদিকেও নতুন করে তন্ত্রী তৈরি হচ্ছে, মানে এই তন্ত্রীকে দেখে একটা নতুন তন্ত্রী তৈরি হবে, এই তন্ত্রীকে দেখে একটা নতুন তন্ত্রী তৈরি হবে। তার এদিকেও রেপ্লিকেশান ঘটছে, এদিকেও রেপ্লিকেশান ঘটছে, দুদিকেই রেপ্লিকেশান ঘটে বলে তখন তাকে বলছে না উভমুখী প্রক্রিয়া, বাই ডাইরেকশনাল প্রসেস, উভয় দিকে ঘটছে। এক, সেক্ষেত্রে কেন বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একাধিক রেপ্লিকন থাকবে? আর একাধিক রেপ্লিকন আছে মানেই একাধিক অরিজিন আছে। কেন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রেপ্লিকন একটা থাকবে না? তাকাও, যদি আমরা ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন ডিএনএটা দেখি, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, এই যে 5 প্রাইম টু 3 প্রাইম একাধিক রেপ্লিকন, এই যে একটা রেপ্লিকন, এই যে একটা রেপ্লিকন, একাধিক রেপ্লিকন। একাধিক রেপ্লিকনের প্রতিটা রেপ্লিকনে কে আছে? রেপ্লিকেশন স্টার্ট সাইট বা যাকে বলছি আমরা অরিজিন, এই অরিজিন, এই অরিজিন। আর প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটাই অরিজিন আছে, যার নাম হচ্ছে অরিসি, এর এই দিকেও রেপ্লিকেশন ঘটছে, এই দিকেও রেপ্লিকেশন ঘটছে, উভয় দিকে রেপ্লিকেশন ঘটছে। স্থায়ীভাবে প্রোক্যারিওটিক কোষের যে ডিএনএ সার্কুলার ডিএনএ, তার তুলনায় ইউক্যারিওটিক ডিএসের ডিএনএ কিন্তু দৈর্ঘ্য অনেক বেশি, অনেক বড়। এবারে দেখো, যদি আমার এই ইউক্যারিওটিক কোষের ডিএনএর যদি একটাই রেপ্লিকন থাকতো, একটা রেপ্লিকন, তাহলে এই একটা রেপ্লিকনে আমার অরিজিন আছে কত? একটাই অরিজিন আছে। তা অরিজিন থেকে এদিকেও রেপ্লিকেশন ঘটছে, এদিকেও রেপ্লিকেশন ঘটছে। কিন্তু এখানে আমরা দেখছি কি না, একাধিক রেপ্লিকন আছে, একাধিক অরিজিন আছে, প্রত্যেকটা রেপ্লিকনের উভয় দিকে রেপ্লিকেশন ঘটছে। তাহলে এবারে বলো, যদি একাধিক রেপ্লিকন থাকে, একাধিক অরিজিন আছে, একাধিক অরিজিন থাকলে এই একাধিক অরিজিন থাকলে ডিএনএ রেপ্লিকেশনটা কম সময় নেবে, না একটা মাত্র অরিজিন থাকলে ডিএনএ রেপ্লিকেশন কম সময় নেবে? তাহলে এই রেপ্লিকন যদি একটা থাকে, তাহলে এখান থেকে ডিএনএ রেপ্লিকেশন হতে হয়ে 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 এই দিকে ঘটছে, আবার এই দিকে ডিএনএ রেপ্লিকেশন হয়ে এই দিকে ঘটছে। তাহলে পুরো ডিএনএ রেপ্লিকেশনটা হতে এখানে বেশি সময় নেবে না এখানে বেশি সময় নেবে? না, স্থায়ীভাবে যদি দেখা যায় আমি রেপ্লিকনটাকে যদি ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে দিই, তাহলে প্রতিটা রেপ্লিকনে আমার রেপ্লিকেশনটা ঘটছে, তাহলে খুব দ্রুত আমার রেপ্লিকেশনটা ঘটে যাবে। কিন্তু যদি আমি একটা রেপ্লিকনে ঘটাই, তাহলে অনেকটা বেশি সময় নিচ্ছে। তার কারণ হচ্ছে ইন্টারফেজের এস দশায় আমার লিনিয়ার ডিএনএ অর্থাৎ ইউক্যারিওটিক কোষের এত বড় ডিএনএকে আমাকে রেপ্লিকেশন ঘটিয়ে দিতে হবে। তাহলে ইউক্যারিওটিক কোষের ডিএনএটাকে আমি রেপ্লিকেশন ঘটাতে হলে, এত বড় ডিএনএকে রেপ্লিকেশন ঘটাতে হলে, ওই কম সময়ের মধ্যে রেপ্লিকেশনটা ঘটাতে হলে এই কারণে তার কী দরকার না, একাধিক রেপ্লিকন দরকার। অর্থাৎ প্রতিটা রেপ্লিকনে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং তারা পরস্পর কী হয়ে জুড়ে যাবে। কিন্তু যেহেতু প্রোক্যারিওটিক কোষের ডিএনএ খুব ছোট, এই কারণে তার রেপ্লিকন কিন্তু একটা থাকে, আর ইউক্যারিওটিক কোষের রেপ্লিকন কী থাকে? একাধিক থাকে। ওকে।